আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা সম্পর্কে এতটাই আলোচনা হয় প্রতি মুহূর্তে, কারণ প্রত্যেকটা পরিবারে হয়তো আমরা এমন একজনকে পাই যিনি কিন্তু ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগছেন। চারিদিকে নানা আলোচনা, বহু চর্চা ক্রমশ চলে আসছে, কিন্তু এই ইউরিক অ্যাসিডের সমস্যার আরও একটা দিক রয়েছে। ইউরিক অ্যাসিড কি, সেটা কখন হয়, কাদের হয়, কি উপসর্গ দেখে বুঝবেন, হাইপার ইউরিসেমিয়া গাউটের কি পার্থক্য, ইউরিক অ্যাসিড বেড়ে গেলে কি খাবো, ইত্যাদি নানা আলোচনা তো রয়েছে, আজকেও হবে। কিন্তু এই ইউরিক অ্যাসিড কখন আপনার কিডনিকে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত করে, কিংবা যে সমস্ত রোগীরা কিডনির অসুখে ভুগছেন বা কিডনির রোগে আক্রান্ত, দেখা যাচ্ছে তাদের প্রায় সকলেরই ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে, শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি। এটা কেন হচ্ছে? এই ইউরিক অ্যাসিডের সঙ্গে কিডনির কি সম্পর্ক? ইউরিক অ্যাসিড কিডনির কিভাবে ক্ষতি করে, কতটা ক্ষতি করে, কোন পর্যায়ে ইউরিক অ্যাসিড পৌঁছলে কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে, এ নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। কলকাতা শহরের বিশিষ্ট চিকিৎসক নেফ্রোলজিস্ট ডক্টর পার্থ কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন। স্যারের কাছে যাব আলোচনায়, তবে তার আগে বলি, চ্যানেলটিতে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি। ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন, ডাক্তারবাবুর পরামর্শ শুনবেন। আশা করি যা যা ভ্রান্তি রয়েছে, যা যা প্রশ্ন রয়েছে, সকল প্রশ্নের উত্তর আপনি এই আলোচনা থেকে পাবেন। আর দেরি করব না, আমরা ডাক্তারবাবুর কাছে যাব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার করবেন। ডাক্তারবাবু, হেলথ ইম্প্যাক্ট বাংলায় আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার, অসংখ্য ধন্যবাদ আমাকে আবার আমন্ত্রণ জানানোর জন্য। আজকের টপিক ইউরিক অ্যাসিড। তার আগে বলি, আমি ডক্টর পার্থ কর্মকার, নেফ্রোলজিস্ট অ্যান্ড রেনাল ট্রান্সপ্ল্যান্ট ফিজিশিয়ান। আই এম বেসড ইন কলকাতা। তো এই যে ইউরিক অ্যাসিড নিয়ে এত আলোচনা, প্রতিদিন আমরা সর্বত্র শুনতে পাই ইউরিক অ্যাসিড বেড়ে গেছে, এটা হচ্ছে ওটা হচ্ছে। আমাদের পেশেন্টরা যখন আমাদের চেম্বারে আসেন, সব কিছু বলার আগেই উনি বলেন, আমার কিন্তু ইউরিক অ্যাসিড আছে। তো দর্শকদের আমি বলতে চাই, আলোচনাটা শুনুন শেষ পর্যন্ত। আচ্ছা, ইউরিক অ্যাসিড কি আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক? ওভার মিলিয়ন ইয়ার্স এই যে ইভলিউশন বা বিবর্তন হয়েছে, তাতে আমরা মানুষ, ম্যানকাইন্ডের দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট ইজ ইউরিক অ্যাসিড। মানে আমাদের পূর্বাপুরুষ যারা ছিলেন, শিম্পাঞ্জি বলুন, মাঙ্কিজ বলুন, তাদের থেকে আমাদের যে চেঞ্জেস হয়েছে, কি চেঞ্জেস হয়েছে? দুটো। একটা হচ্ছে ইন্টেলিজেন্স, আর একটা হচ্ছে সার্ভাইভাল। আমরা কতদিন বাঁচছি, ম্যানকাইন্ড কতদিন বাঁচছে এবং কতটা ইন্টেলিজেন্ট, সেটা কিন্তু এই পূর্বাপুরুষদের থেকে আমাদের যেটা ডিফারেন্স, সেটা হচ্ছে ইউরিক অ্যাসিড। এই একটা মলিকিউল ইন আওয়ার বডি হ্যাজ চেঞ্জড ওভারঅল outlook and outcome of an animal, that's human beings. সুতরাং ইউরিক অ্যাসিড হচ্ছে স্ট্রংগেস্ট অ্যান্টিঅক্সিডেন্ট। আপনারা সবাই অ্যান্টিঅক্সিডেন্টের নাম শুনেছেন। অ্যান্টিঅক্সিডেন্ট অনেকে হয়তো সাপ্লিমেন্ট খেয়েও থাকেন, কিন্তু ইন্ডিজিনাস মানে আমাদের শরীরের মধ্যে সব থেকে স্ট্রং অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে ইউরিক অ্যাসিড। সুতরাং ইউরিক অ্যাসিড ওভার দ্য মিলিয়ন্স, it has done good things for the mankind and human beings. যাতে আপনারা দেখবেন সব জায়গাতেই আলোচনা হয় যে পৃথিবীতে একটা অ্যানিমেল কি করে সবাইকে পরাস্ত করে। একটা বাঘের থেকে আমাদের শক্তি অনেক কম, একটা শিম্পাঞ্জিন থেকে আমাদের শরীরের ওজন অনেক কম, কিন্তু তা সত্ত্বেও ম্যানকাইন্ড কি করে ওভার দ্য মিলিয়ন ইয়ার্স এই পৃথিবীতে রুল করছে। যদি এটার একটা মলিকিউল আমরা ফাইন্ড আউট করি, রেসপন্সিবল ইজ ইউরিক অ্যাসিড। সুতরাং ইউরিক অ্যাসিড শরীরের পক্ষে থাকা মানে শরীরে ইউরিক অ্যাসিড আছে মানেই সেটা খারাপ, সেটা কিন্তু নয়, সেটা কিন্তু ভালো জিনিস। এবার এই যে ইভলিউশন বা বিবর্তন হচ্ছে, বিবর্তন হতে 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 কিন্তু আমরা যে পরিবেশগত এবং নিজেদের যে আচার আচরণে যে পরিবর্তন নিয়ে এসেছি,
এবং জিনগত যে পরিবর্তন হয়েছে তাতে কিন্তু একটা কনফ্লিক্ট বা বিবাদ শুরু হয়েছে, যার ফলে ইউরিক অ্যাসিড মাত্রাতিরিক্ত বাড়ছে এবং শরীরে ক্ষতি করছে যখন এক্সেসিভ বেড়ে যাচ্ছে। তার মানে এটাই দাঁড়ালো যে ইউরিক অ্যাসিড শরীরের পক্ষে ভালো, আমাদের বেঁচে থাকার পক্ষে ভালো, কিন্তু যখন সেটা মাত্রাতিরিক্ত বেড়ে যাচ্ছে তখন সেটা আমাদের সমস্যার সৃষ্টি করতে পারে। এবার প্রশ্ন হচ্ছে যে ইউরিক অ্যাসিড বাড়ছে কেন? তার কারণ হচ্ছে মেটাবলিক সিনড্রোম। এই মেটাবলিক সিনড্রোম কিন্তু সমস্ত ক্রনিক ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ, ক্রনিক আমাদের যে হার্ট ডিজিজ, কার্ডিওভাস্কুলার ডিজিজ এবং সব কিছু, ডায়াবেটিস, হাইপারটেনশন, সব কিছুর জন্য যেটা মূল রেসপন্সিবল সেটা হচ্ছে মেটাবলিক সিনড্রোম। মানে হচ্ছে শরীরের ওজন বেড়ে যাওয়া, স্থূলতা বেড়ে যাওয়া, ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যাওয়া, এইগুলোর জন্য কিন্তু মেটাবলিক সিনড্রোম হয়। তাতে আমাদের শরীরে ফ্যাট জমে, শুধু যে ফ্যাট জমে তা নয়, এমন এমন জায়গায় ফ্যাট জমে যে ফ্যাটগুলো কিন্তু আমাদের শরীরের বিরুদ্ধে কাজ করতে শুরু করে, তার ফলে সুগার বেড়ে যায়, প্রেশার বেড়ে যায় এবং ইউরিক অ্যাসিড বেড়ে যায়। তো কমনেস্ট কজ অফ হাইপার ইউরিসিমিয়া অর হাই ইউরিক অ্যাসিড হচ্ছে মেটাবলিক সিনড্রোম। এছাড়া কিন্তু কিছু মারাত্মক রোগ আছে যেখান থেকে ইউরিক অ্যাসিড বাড়তে পারে, যেগুলো খুব একটা কমন নয়। সুতরাং আপনার শরীরে ইউরিক অ্যাসিড বাড়ছে মানেই আমাদের এই ভিডিও শুনে ভাববেন আপনার সেই খারাপ রোগ হয়ে গেছে, সেটা কিন্তু ভাবার দরকার নেই। কিছু ওষুধ আছে সেখান থেকেও কিন্তু ইউরিক অ্যাসিড বাড়তে পারে। তবে ব্লাড প্রেশারের কিছু ওষুধ আছে যেমন লোসার্টান, অথবা সুগার, এবং আজকাল আমরা খুব ইউজ করছি SGLT2 ইনহিবিটার্স, এরা কিন্তু ইউরিক অ্যাসিড রাদার কমিয়ে দেয়। দোজ আর বেনিফিশিয়াল। সুতরাং আবার আপনি ভয় পাবেন না, এই ওষুধ থেকে আমার ইউরিক অ্যাসিড বেড়ে যাচ্ছে না তো, এটা থেকে বাড়ছে না তো। সুতরাং আপনাকে লজিস্টিক্যালি ভাবতে হবে যে কোন ওষুধটা খাচ্ছেন এবং কোথা থেকে ইউরিক অ্যাসিড বাড়তে পারে বা বাড়তে পারে না, সেটা আপনি আপনার ডাক্তারবাবুর সাথে আলোচনা করবেন। এবার ইউরিক অ্যাসিড শরীরে থাকা মানেই কি ক্ষতি করতে পারে? না। ইউরিক অ্যাসিড যদি 6-এর নিচে থাকে তাহলে সাধারণত কোনো ক্ষতি হয় না, কিন্তু 6-এর ওপরে মানে 7-এর ওপরে গেলে আমরা কিন্তু বলি ইউরিক অ্যাসিড মাত্রাতিরিক্ত বেড়ে গেছে, যেটা আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে 7-এর ওপরে গেলে সেটা হচ্ছে কিন্তু বেড়ে যাওয়া। আর যদি আমরা চিকিৎসা শুরু করি তাহলে কিন্তু টার্গেট আমাদের থাকতে হবে বিলো 6। এবার 7-এর উপরে বাড়লেই তার যে চিকিৎসার দরকার হয় তা নয়, বা সেটা যে শরীরের পক্ষে ক্ষতি করছে তা নয়। এবার ক্ষতি কি কি প্রকারের করতে পারে? সাধারণত 2 রকমের। একটা হচ্ছে ক্রিস্টাল ফর্মেশন, মানে হচ্ছে এই অ্যাসিডগুলো প্রেসিপিটেট করে গিয়ে শরীরের বিভিন্ন জায়গায় নিডল লাইক স্ট্রাকচার তৈরি করে ওটা জমে যায়, ওখানে ডিপোজিট হয়ে যায়। এই ক্রিস্টাল লাইক ডিপোজিশন দুভাবে হতে পারে বা দু জায়গায় হতে পারে। একটা গাঁটে, যেমন যাকে আমরা বলি গাউট, আরেকটা হচ্ছে কিডনিতে, যেটা হচ্ছে রেনাল স্টোন। তাহলে কি ইউরিক অ্যাসিড বাড়লেই গাউট হয়? না। যাদের ইউরিক অ্যাসিড বাড়ে তাদের অল্প সংখ্যক এর মধ্যেই দেখা যাচ্ছে গাউট হচ্ছে, সবার কিন্তু গাউট হয় না। তার কারণ প্রেসিপিটেশনের জন্য আলাদা আলাদা জিনিসের দরকার হয়, ফ্যাক্টরস দরকার হয়। সুতরাং সবার কিন্তু প্রেসিপিটেট করে গাঁটে গাউট তৈরি হয় না। গাউট সাধারণত নিচের দিকের জয়েন্টে শুরু হয়। কমনেস্ট জয়েন্ট হচ্ছে আমাদের পায়ের সব থেকে লাস্ট জয়েন্ট, যেটা বুড়ো আঙ্গুলের জয়েন্ট, যেটা সেটা এটা খুব ইন্টারেস্টিং। শরীরের থেকে যত দূরের জয়েন্ট হবে তত প্রেসিপিটেট হওয়ার সম্ভাবনা থাকে বিকজ অফ দ্য টেম্পারেচার অফ দ্য জয়েন্ট। সুতরাং আপনার কোমরে ব্যথা করছে বা হাঁটুতে ব্যথা করছে মানেই যে ইউরিক অ্যাসিড থেকে তা নয়, কিন্তু যখন দেখবেন পায়ের নিচের কোনো গাঁটে মাঝে মধ্যেই ব্যথা হচ্ছে, ফুলে যাচ্ছে, লাল হচ্ছে, সেটা কিন্তু ইউরিক অ্যাসিড থেকে হতে পারে। এবার হলো কিডনি স্টোন। ইউরিক অ্যাসিড বেড়ে গেলে কিডনি দিয়ে প্রচুর ইউরিক অ্যাসিড বেরোয়, টিউবিউলসে সেটা গিয়ে জমে যায়। এই ইউরিক অ্যাসিড থেকে যে স্টোন ফর্মেশন হয়
সেটা কিন্তু ক্যালসিয়াম দিয়েও স্টোন হতে পারে, অক্সালেট দিয়েও স্টোন হতে পারে, অথবা পিওর ইউরিক অ্যাসিড স্টোন হতে পারে। দুদিন আগে শিলিগুড়ি থেকে আমার কাছে একটি পেশেন্ট এসেছে, ইয়াং ছেলে, যার স্টোনটা দেখা গেল 100% ইউরিক অ্যাসিড স্টোন। এগুলো কিন্তু রেয়ার, বাট হতে পারে। এবার যদি ক্রিস্টাল ফর্মেশন না হয় তাহলে কি হয়? ইউরিক অ্যাসিড যখন খুব বেশি বেড়ে যায় তখন আমাদের শরীরের যে আর্টারিগুলো আছে সেই আর্টারিগুলোতে টান ধরে, কনস্ট্রিকশন হয়, এবং আস্তে আস্তে ওটাতে আর্টেরিওপ্যাথি আমরা বলি মেডিকেল ভাষায়। সেই আর্টারির যে ওয়ালগুলো, সেই ওয়ালগুলোর মধ্যে যে চেঞ্জেস হয় তার ফলে আমাদের এন্ড অর্গান যেমন হার্ট এবং কিডনিতে সমস্যার সৃষ্টি করতে পারেন। এছাড়াও দেখা যায় যে যখন কিডনির কার্যক্ষমতা কমে যাচ্ছে অন্য কোনো কারণ, হয়তো সুগার থেকে তার কিডনি ডিজিজ হয়েছে, বা প্রেশার থেকে হয়েছে, বা ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিস হয়েছে, সেখান থেকে যখন কিডনির কার্যক্ষমতা কমে যাচ্ছে তখনও কিন্তু শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে যায়, জমতে থাকে, এবং সেখান থেকে আবার এই যে কিডনির ডিজিজটা হয়েছে সেটা কিন্তু আরও দ্রুত বাড়তে থাকে। সুতরাং কিডনির ডিজিজ ইউরিক অ্যাসিড থেকে ইনডাইরেক্টলি হতে পারে, ইউরিক অ্যাসিড থেকে হবেই এরকম কোনো মানে নেই, অথবা যখন কিডনি ডিজিজ হচ্ছে তখন ইউরিক অ্যাসিড এটার উপরে আলাদা একটা নেগেটিভ ইম্প্যাক্ট করতে পারে। সুতরাং ইউরিক অ্যাসিডকে কন্ট্রোল করা সেই মুহূর্তে আমাদের পক্ষে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এছাড়াও হার্টের যে আর্টারি আছে তার উপরেও কিন্তু ইউরিক অ্যাসিডের বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। আমরা অনেক পেশেন্টকে পাই যাদের এই গাউট হয়েছে এবং বছরের পর বছর ধরে তারা পেন কিলার খাচ্ছেন। মনে রাখবেন এই পেন কিলার থেকে কিন্তু কিডনি ডিজিজ হয়। আধুনিক যে পেন কিলারগুলো বেরিয়েছে সেগুলোর থেকেও কিন্তু নন অপিওয়েড, সেগুলোর থেকেও কিন্তু কিডনি ডিজিজ হতে পারে। সুতরাং ইউরিক অ্যাসিড থেকে যে কিডনি ডিজিজ হয় সেটা মেনলি 3 টাইপস, 3টে দিক থেকে। একটা হচ্ছে ডাইরেক্ট স্টোন ফর্মেশন করে, সেখান থেকে কিডনির ভেতরে ড্যামেজ, বা কিডনির যে নলিগুলো আছে ইউরেটার সেখানে অবস্ট্রাকশন হয়ে কিডনি ড্যামেজ, অথবা গাউটের জন্য পেন কিলার যিনি খাচ্ছেন সেখান থেকে কিডনি ড্যামেজ, এবং থার্ড যেটা বললাম আর্টারিগুলো ড্যামেজ হয়েও কিন্তু কিডনি ডিজিজ হতে পারে। এবার প্রশ্ন হচ্ছে যে ইউরিক অ্যাসিড আমরা হ্যান্ডেল করব কি করে? ইউরিক অ্যাসিড বেশি হলেই যে ট্রিটমেন্ট শুরু করতে হবে তা নয়, কিন্তু ইউরিক অ্যাসিড বেশি হচ্ছে মানেই আপনার শরীরের যে মেটাবলিজম সেখানে কিছু একটা গন্ডগোল আছে। আমরা খুব কমনলি যেটা দেখছি যে ওবেসিটি, মেটাবলিক সিনড্রোম, ওবেসিটি এতটাই বেশি যে একটা স্টাডিতে দেখা গেছে যে আরবান পপুলেশন অলমোস্ট 50% আর সাফারিং ফ্রম ওবেসিটি, এবং দিন দিন এটা বাড়ছে। এবং দেখা যায় যে এই ইউরিক অ্যাসিডটা পুরুষদের ক্ষেত্রে অনেকটা আগে হয় এবং মহিলাদের ক্ষেত্রে অনেকটা পরে হয়। সুতরাং যাদের স্থূলতা আছে তাদের ক্ষেত্রে কিন্তু ইউরিক অ্যাসিডের সমস্যা অনেক আগে সৃষ্টি হবে। সুতরাং কীভাবে হ্যান্ডেল করবেন? হ্যান্ডেলের প্রথমেই হচ্ছে ওজন কমাতে হবে, আপনাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হবে, খাবার কম খেতে হবে, নিয়মিত অল্প অল্প করে খাবার খাবেন। খাবারটা যে খাবেন পুরো পেট ভর্তি করে খাবেন না, আমরা বলি 80% খাবার খাবেন, এবং অল্প করে ঘন ঘন করে খেলে কি হবে, আপনার শরীরে মেদ জমবে না। ফিজিক্যাল অ্যাক্টিভিটি অত্যন্ত জরুরি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি ছাড়া কিন্তু ওজন কমানো যায় না, এবং একবার ওজন বেড়ে গেলে তারপরে কিন্তু ওজন কমানো খুব কঠিন। আমাদের অনেক পেশেন্টরা জোকস করে বলেন যে ডাক্তারবাবু আমার তো মনে হচ্ছে হাওয়া খেলেও আমার ওজন বাড়ে। ইটস ট্রু, এটাকে আমরা বলি সেট পয়েন্ট। আমাদের শরীর ধরে নেয় যে আমার ওজন এতটাই থাকার কথা। সুতরাং কারুর ওজন ধরুন 75, সে কমিয়ে 70 করলো, তারপরে আবার বাউন্স ব্যাক। এই যে বাউন্স ব্যাকটা হচ্ছে সেটা কিন্তু তার অনেকটা কন্ট্রোলের বাইরে থাকছে। সুতরাং আমি তো বলবো ওবেসিটি হয়ে যাওয়ার পর চিকিৎসা না করে আমাদের উচিত যাতে ওবেসিটি না হয় তার দিকে ধ্যান দেওয়া, এবং
বাচ্চাদের ওপর প্যারেন্টসদের নজর রাখা যাতে ওবেসিটি না হয়, এবং তার জন্য প্রাণায়াম ইজ ভেরি গুড। প্রাণায়াম করলে আমাদের শরীরের যে মেটাবলিজম, সেই মেটাবলিজমটা বাড়ে, তার ফলে শরীরের ওজন ঠিক থাকে। নেক্সট যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জল খাওয়া। হাইড্রেশন ঠিকমতো থাকলে তাহলে কিন্তু এই যে ইউরিক অ্যাসিড কিডনি দিয়ে বেরিয়ে যাচ্ছে সেটা কিন্তু প্রেসিপিটেট হতে পারে না, আটকে থাকে না, ফ্লোতে বেরিয়ে যাবে, এবং তার ফলে কিডনি স্টোন হওয়ার সম্ভাবনা খুব কম, গাউট হওয়ার সম্ভাবনা খুব কম, এবং শরীরে ইউরিক অ্যাসিড জমে থাকার সম্ভাবনা কম। তাহলে জল কতটা খাবেন এই নিয়ে আমি আগেও বলেছি। জল খাবেন তৃষ্ণা অনুযায়ী, কিন্তু কখনোই যেন পেচ্ছাপ কনসেন্ট্রেটেড না হয়। তার কারণ আমরা বলেছি, যেমন ধরুন এখন আমি আপনাদের সাথে কথা বলছি, আমি হয়তো পেচ্ছাপ করলাম না, জল খেলাম না। এবার আমাদের এই ফাস্ট লাইফস্টাইলে যেটা হয়েছে, আমাদের নেচার যে সেটাকে অ্যাভয়েড করি, আমরা জল খাচ্ছি না, আমি জানি আমি জল খেলে আমাকে পেচ্ছাপ যেতে হবে। এরপরে যখন পেচ্ছাপ করছি তখন দেখা যাচ্ছে যেটা এতটাই গাঢ় হচ্ছে, একদম হলুদ কালারের। সেই রকম যেন একদম না হয়। নিয়মিত জল খাবেন যাতে ইউরিন কালার একদম ফ্রেশ, মানে ক্লিয়ার থাকে। গুড হাইড্রেশন করলে কিন্তু ইউরিক অ্যাসিড জমে থাকার সম্ভাবনা অনেক কম। এই তারপরে দাঁড়াচ্ছে যে আমরা কি খাবো আর কি খাবো না। এই নিয়ে আমি প্রতিদিন যা শুনি আমাদের পেশেন্ট বন্ধুদের কাছ থেকে, অনেক সময় আমি নিজেও কনফিউজড হয়ে যাই, আবার নতুন করে আমাকে পড়তে হয়। ইন জেনারেল আমি যেটা বলবো যে কার্বোহাইড্রেট, ফার্স্ট হচ্ছে কার্বোহাইড্রেটের ওপরে নজর দিতে হবে। ইউরিক অ্যাসিড নিয়ে আপনারা অত্যন্ত বেশি নজর দেন ডাল আর মাংসর ওপরে, তার থেকে বেশি নজর দিতে হবে কার্বোহাইড্রেট। ফ্রি কার্বোহাইড্রেট খেলে ইউরিক অ্যাসিড খুব বেশি বাড়ে মেটাবলিক সিনড্রোম দিয়ে। সুতরাং খেতে হবে কমপ্লেক্স কার্বোহাইড্রেট। কমপ্লেক্স কার্বোহাইড্রেট কোনগুলো শুনলে আপনারা তো খাবেন না, সেটা হচ্ছে খোসা সমেত চাল, ঠিক আছে, আটা নয়, ময়দা নয়, আটা, ঠিক আছে। ময়দাতে হচ্ছে ফ্লেক্সগুলো বাদ দেওয়া থাকে, আটাতে ফ্লেক্সগুলো থাকে। তারপর হচ্ছে ওই ফ্লেক্স সমেত চিঁড়ে, কর্নফ্লেক্সও খাওয়া যেতে পারে ফ্লেক্স সমেত। সুতরাং এই কমপ্লেক্স কার্বোহাইড্রেট খেলে কিন্তু ইউরিক অ্যাসিডের মাত্রা কম থাকে। আমরা সবসময় বলবো না, আমরা অনেক সময়ে কিন্তু খাবারে চিনি মিশিয়ে খাই। দিস ইজ ফ্রি carbohydrate. So free carbohydrate sweetened, which makes the food sweetened, those are not good for health. সুতরাং এইগুলোকে বাদ দিতে হবে। নেক্সট আসি আমি ফ্যাট। যেসব ফ্যাট দেখবেন নর্মাল টেম্পারেচারে লিকুইড থাকছে সেগুলো হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাট। বাড়ির তৈরি ঘি দেখবেন লিকুইড থাকে নর্মাল টেম্পারেচারে, শীতকালে তো জমে যেতেই পারে যখন খুব টেম্পারেচার কমে যায়, বাট আদারওয়াইজ নর্মাল টেম্পারেচারে কিন্তু লিকুইড থাকে। আপনি দেখে নেবেন যেসব ফ্যাট, বাটার বলুন, কোম্পানির তৈরি ঘি বলুন, যেগুলো নর্মাল টেম্পারেচারে জমে থাকছে সেগুলো কিন্তু আনস্যাচুরেটেড ফ্যাট নয়, মেবি ফর্টিফাইড উইথ স্যাচুরেটেড ফ্যাট। যেমন আমরা ছোটোর থেকে দেখে আসছি বনস্পতি ডালদাতে সবসময় সলিড থাকে, সো উই নো ইট ইজ আ স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। কিন্তু আজকাল অনেক ঘিতে দেখা যায় যেগুলো হচ্ছে রুম টেম্পারেচারে কিন্তু সলিড থাকছে, আমাদের বাড়িতেও দেখেছি। তো সেগুলোতে নিশ্চয়ই আনস্যাচুরেটেড ঘিটা তৈরি করে, যে ঘিটা অরিজিনাল তৈরি হচ্ছে তার সাথে ফর্টিফাইড উইথ সামথিং, আদারওয়াইজ রুম টেম্পারেচারে কিন্তু এগুলো সলিড থাকতো না। সুতরাং ফ্যাট অবশ্যই খাবেন, ফ্যাট খেতে আপনাকে কেউ বারণ করছে না, কিন্তু আনস্যাচুরেটেড, এবং সেটা বুঝবেন যেসব ফ্যাট নর্মাল টেম্পারেচারে সলিড থাকছে না। এবার ভেজিটেবলসের মধ্যে একটি পেশেন্ট আমাকে 3 দিন আগে এসে বলল, আমি লেডি ফিঙ্গার খাই না, ভেন্ডি খাই না, ঢ্যাঁড়স খাই না, কারণ আমার ইউরিক অ্যাসিড আছে। বিলিভ মি, ট্রাস্ট মি, ভেন্ডি থেকে কিন্তু ইউরিক অ্যাসিড বাড়ে না, সয়াবিন থেকে ইউরিক অ্যাসিড বাড়ে না। কিছু স্টাডিতে দেখা গেছে সয়াবিন খেলে, ইটস আ হাই প্রোটিন, বাট সয়াবিন খেলে কিন্তু ইউরিক অ্যাসিড কমে।
তার অনেক মেকানিজম আছে, সেটা আমি ডিটেলসে যাচ্ছি না। তাহলে এই যে ভেজিটেবলসগুলো, এই ভেজিটেবলসগুলোর মধ্যে যেটা আমরা দুভাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে রাদার এই যে প্রোটিন, নট ভেজিটেবলস, এই যে প্রোটিনের মধ্যে আমি দুভাবে ভাগ করতে পারি, একটা হাই পিউরিন, একটা লো পিউরিন। তার মধ্যে সয়াবিন হাই প্রোটিন হলেও এতে ইউরিক অ্যাসিড বাড়ে না। লেন্টিলস নিয়ে আমাদের অনেক কনফিউশন আছে। ডালের মধ্যে মুগ এবং তুর ডাল আপনি লিভারেলি খেতে পারেন, এখান থেকে ইউরিক অ্যাসিড বাড়ে না। কিন্তু যেগুলো হাই পিউরিন, যেমন মসুর ডাল এবং চানা ডাল, এগুলো কিন্তু আপনি খেতে অবশ্যই পারেন ইন মডারেশন অবশ্যই খেতে পারেন। আমরা এগুলো হচ্ছে ইউরিক অ্যাসিড থাকলে। ইউরিক অ্যাসিড না থাকলে ইউ ক্যান টেক এনি ডাল। খুব ইম্পর্টেন্টলি যেটা দেখা গেছে, আমি আমার পেশেন্টদেরকে বারবার বলি যে এই কারোর যদি গাউট এবং ইউরিক অ্যাসিড থাকে, আপনারা গুগল করুন মেয়ো ক্লিনিকের ডায়েট ফর গাউট, সেখানে খুব ডিটেলসে সুন্দর করে লেখা আছে কি খাবেন এবং কি খাবেন না। সেখানে এই মিথসগুলো কিন্তু নষ্ট করে দিয়েছে, কোনো মিথসের কোনো জায়গা নেই। সেটা দেখা গেছে যে হাই পিউরিন ভেজিটেবলস ডাজ নট প্রেসিপিটেট গাউট। খুব ইম্পর্ট্যান্ট, হাই পিউরিন ভেজিটেবলস কিন্তু গাউট প্রেসিপিটেট করে না। টমেটো একটা ভেজিটেবলস যেখানে কিন্তু ইউরিক অ্যাসিড বাড়ে। সি ফুড থেকে ইউরিক অ্যাসিড বাড়ে। তাহলে কোনগুলো খাবেন না? যেমন হচ্ছে মেটে, লিভার অফ মাটন, চিকেন, কিডনিস, সি ফুড এবং ফ্রুক্টোজ কন্টেনিং ড্রিঙ্কস। কোল্ড ড্রিঙ্কস খেলে ইউরিক অ্যাসিড বাড়বে। অ্যালকোহল প্রেসিপিটেট ইউরিক অ্যাসিড অ্যান্ড গাউট। সুতরাং এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করুন। বিনস, পিস থেকে কিন্তু ইউরিক অ্যাসিড বাড়ে না। সো ইউ ক্যান টেক বিনস অ্যান্ড পিস। সুতরাং আমি আপনাদেরকে এই ডায়েট নিয়ে অনেকটা বলার চেষ্টা করলাম। তবে অ্যাজ এ ডক্টর হোয়াট আই বিলিভ, যে ইয়োর ফুড শুড বি ব্যালেন্সড। যেমন ধরুন, আপনাকে যে আমি ডাল, সয়াবিন, মিল্ক প্রোডাক্ট না খেতে দিই, তাহলে কিন্তু আপনার যে বাকিগুলো খাবার আপনি খাবেন সেখান থেকে ইউরিক অ্যাসিড বাড়তে পারে। সুতরাং ইট শুড বি ব্যালেন্সড। মিট, লিন মিট ইউ ক্যান টেক, কোনো অসুবিধে নেই। পোলট্রি ইউ ক্যান টেক, কোনো অসুবিধে নেই। মিল্ক প্রোডাক্ট ইউ ক্যান টেক, কোনো অসুবিধে নেই। বাট লো ফ্যাট, ওপরের মাথাটা বাদ দিয়ে মিল্ক প্রোডাক্ট আপনি অবশ্যই খেতে পারেন। সুইট, আগেই বললাম সুইট অ্যান্ড ফুড কিন্তু ইউরিক অ্যাসিডের পক্ষে খুব একটা ভালো নয়। বাট ফর ইয়োর টেস্ট, টেকিং ওয়ান সুইট আই ডোন্ট থিঙ্ক উইল ড্যামেজ ইয়োর বডি, will not damage your body too much. সুতরাং it is a balance between taste and body. You can take this. এবার আপনার ইউরিক অ্যাসিড হলো, আপনি কি করবেন? ইউরিক অ্যাসিড বাড়লেই যে ট্রিটমেন্ট করতে হবে তা নয়, এক্সেপ্ট ক্রিস্টাল। আগে যে বললাম, এটা ক্রিস্টাল হতে পারে, নন ক্রিস্টাল হতে পারে। তাহলে যাদের ক্রিস্টাল ফর্মেশন হয়েছে সেক্ষেত্রে ইউরিক অ্যাসিড বাড়লে অবশ্যই ট্রিটমেন্ট করতে হবে। কিন্তু নন ক্রিস্টালদের ক্ষেত্রে ট্রিটমেন্ট করতেই হবে সেরকম কিছু নেই, ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট করতেই হবে সেরকম কিছু নেই। দেয়ার দ্য মেইন ট্রিটমেন্ট ইজ দ্য লাইফস্টাইল মডিফিকেশন অ্যান্ড ডায়েটারি ইন্টারভেনশন। এবার যদি বাড়ে তাহলে কি, সেখানে দেখে নিতে হবে যে কিডনির কার্যক্ষমতা কেমন থাকছে। যদি কিডনির কার্যক্ষমতা কম থাকে তাহলে কিন্তু লো ডোজে আমরা ইউরিক অ্যাসিডের ওষুধ দিই। এখন লো ডোজে কি ওষুধ দেবেন? দুই রকমের ওষুধ আছে। আগে ব্যবহার করা হতো অ্যালোপিউরিনল, এখন মেনলি ইন্ডিয়াতে ব্যবহৃত হয় ফেবুক্সোস্ট্যাট, হুইচ ইজ বেটার। স্টিল ইন ইউরোপ allopurinol is the first drug of choice, and in United States is the febuxostat. Febuxostat কি হার্টের পক্ষে ভালো না খারাপ? প্রথম একটা স্টাডিতে দেখা গিয়েছিল এটা হার্টের পক্ষে খুব একটা ভালো নয়। তারপরের মেটা অ্যানালিসিসে দেখা গেছে, আরেকটা স্টাডিতে দেখা গেছে যে
হার্টের উপরে সেরকম কিছু বিরূপ প্রতিক্রিয়া ফেবুক্সোস্ট্যাটের নেই। কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কারোর কিডনির কার্যক্ষমতা যদি কম থাকে তাহলে ইউরিক অ্যাসিডের যে অ্যালোপিউরিনল সেটা কিন্তু লো ডোজ দিয়ে শুরু করতে হবে। এবং ইউরিক অ্যাসিড কমানোর জন্য তাড়াহুড়ো করার বা যুদ্ধকালীন ভিত্তিতে চিকিৎসা করার কোনো প্রয়োজন হয় না। এবার ডাক্তারবাবু আপনাদের দেখবেন যে ইউরিক অ্যাসিড কতটা কমছে কতটা বাড়ছে তার ভিত্তিতে ডোজ অ্যাডজাস্ট করবেন। ইউরিক অ্যাসিডের আরও নতুন নতুন অনেক ওষুধ বেরিয়েছে বা আরও বেরোচ্ছে, সুতরাং ইউরিক অ্যাসিড খুব ইজিলি চিকিৎসা করা যায়। বাট যাদের ক্রনিক রিফ্র্যাক্টরি গাউট আছে তাদের কিন্তু ইউরিক অ্যাসিডের জন্য কম্বিনেশন থেরাপি দরকার হতে পারে। এবার প্রশ্ন হচ্ছে যে ইউরিক অ্যাসিডের জন্য যে ব্যথা হচ্ছে, গাউটের যে ব্যথা হচ্ছে, সেখানে আপনাকে কিভাবে আমরা পেনকিলার থেকে সরিয়ে রাখতে পারি। আমি আপনাকে বললাম ব্যথার ওষুধ খাবেন না, অথচ আপনাকে অফিস যেতে হবে, এটা তো দুটো তো সম্ভব নয়। সুতরাং ইটস দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য ডক্টর টু এনশিওর দ্যাট ইউ রিমেইন পেন ফ্রি। তার জন্য জাইকলচিসিন বলে একটা ওষুধ আছে, ইটস এ ভেরি গুড ওষুধ এবং এর ড্রামাটিক রেসপন্ড করে যদি গাউট হয়, ব্যথা কমে যায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে জাইকলচিসিন থেকে ডায়রিয়া হতে পারে। অনেক প্রোজ অ্যান্ড কনস আছে, সেগুলো আপনার ডাক্তারবাবু আপনাকে গাইড করে দেবেন। সুতরাং টু কনক্লুড আজকের এই ইউরিক অ্যাসিডের সেশনে, যে ইউরিক অ্যাসিড ইজ গুড ফর হেলথ। হাউএভার শরীরে কোনো কিছুই মাত্রাতিরিক্ত ভালো নয়। যদি ইউরিক অ্যাসিড বাড়ে দেখতে হবে যে ইউরিক অ্যাসিড যে বেড়েছে সেটা ক্ষতি করছে কি না। যদি ক্ষতি করে তাহলে তার চিকিৎসা করতে হবে। কেন ইউরিক অ্যাসিড বেড়েছে সেটা দেখে নেওয়া অত্যন্ত জরুরি এবং দেখার পর যে ট্রিটমেন্ট তার মেইন যেটা হচ্ছে দ্য কারণ, যে কারণে বেড়েছে। কমনলি আমরা যে ইউরিক অ্যাসিড বেশি দেখি মেটাবলিক সিন্ড্রোম অ্যাসোসিয়েটেড, সেখানে ট্রিটমেন্ট হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন অ্যান্ড ডায়েটারি মডিফিকেশন। আর ইউরিক অ্যাসিডের যদি ফার্মাকোলজিক্যাল থেরাপি থাকে, অনেক ভালো ভালো ওষুধ আছে, সেগুলো দেওয়া যায় এবং দেখে নিতে হবে যে কিডনির ওপরে বিরূপ প্রতিক্রিয়া পড়ছে কি না। যদি পড়ে তাহলে সেইভাবে চিকিৎসা করতে হবে যাতে হার্ট এবং কিডনি প্রোটেক্টেড থাকে। এই বলেই আজকে আমি ইউরিক অ্যাসিড সেশন শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। প্রশ্ন থাকলে জানাবেন, অবশ্যই উত্তর দেব। নমস্কার। ধন্যবাদ ডাক্তারবাবু। দর্শক বন্ধু, আপনারা শুনলেন ডাক্তারবাবুর সুচিন্তিত পরামর্শ। আশা করি ইউরিক অ্যাসিড নিয়ে যেসব বিভ্রান্তি ছড়িয়ে রয়েছে নানা মহলে, বিভিন্ন জায়গায় যেগুলো শুনছেন, আপনাদের মনে অনেক প্রশ্ন ছিল, আশা করি সেগুলোর উত্তর পেয়েছেন। যদি কোনো প্রশ্ন থাকে জানান, আমরা পরবর্তীতে আবার আলোচনা করব। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। চ্যানেলটিতে নতুন এসে থাকলে আরও একবার বলি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে পরিচিতদের মধ্যে ছড়িয়ে দিন সকলের মাঝে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।